দেখো এখন পারো কিনা। হ্যাঁ এই যে স্যার আমি পারছি স্যার, মানে আমার কম্পিউটার এটা রেকর্ডিং শেষ হয়ে আমার কম্পিউটারে সেভ হবে আর কি। আচ্ছা ফাইন, ঠিক আছে। রেকর্ডিং করছো তুমি এখন তাহলে? হ্যাঁ হ্যাঁ স্যার আমি টিপে দিছি আর কি। ওকে ফাইন, রেকর্ডিং দিয়ে দিচ্ছ, ফাইন, ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে এইটুকু গেল। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই আপাতত? আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে, তাহলে এখান থেকে ওভারহেড আন্ডারগ্রাউন্ড কেবলের থেকে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, এগুলা সিরিজ এবং শান্ট কম্পোনেন্ট গুলা, এবং মেকানিক্যাল ক্যালকুলেশন বা মেকানিক্যাল ডিজাইনটা, সেটা স্যাগ এবং তার সাথে সাথে স্ট্রিং এফিসিয়েন্সি, টেফিসিয়েন্সি, এগুলো ক্যালকুলেশনটা, সেই জিনিসটা একটু এখানে থাকবে। এরপরে আছে স্টেবিলিটি, সুইং ইকুয়েশন, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন, মাল্টি মেশিন সিস্টেম, স্টেপ বাই স্টেপ সলিউশন অফ সুইং ইকুয়েশন, টেক্সট 1 এর চ্যাপ্টার 16। টেক্সট 1 মানে হচ্ছে আমাদের, স্যার স্ক্রিনটা শেয়ার দিবেন? ও সরি, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো এটা যেটা বললাম যে স্টেবিলিটির চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার 16 টেক্সট 1 এর। টেক্সট 1 এর চ্যাপ্টার 16 মানে হচ্ছে এটা, ঠিক আছে? পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, চ্যাপ্টার 16, ঠিক আছে? স্টিভেনসন এন্ড গ্রেগারের বইয়ে। সো স্টেবিলিটি প্রবলেমকে ডিফাইন করা হয়েছে এখানে। তারপর রোটর ডাইনামিক্স এন্ড সুইং ইকুয়েশন, ফার্দার কনসিডারেশনস অফ দ্য সুইং ইকুয়েশন, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, এখানে প্রবলেমটা দেখার জন্য synchronizing power coefficients, এটা synchronizing power coefficients টা বোধহয় তোমাদের এখানে নাই মনে হয়, যতটুকু মনে আসছে আমার। ওইটুকু পর্যন্তই, তার মানে synchronizing power coefficientটা বোধহয় নাই। equal area criterion of stability এটা আছে। এটা equal area criterion। তারপরে প্রবলেম গুলো দেখলাম। মাল্টি মেশিন স্টেবিলিটি স্টাডিজ, এটা জানি না পড়ানো যাবে কিনা, জানি না, থিওরিটিক্যালি পড়ানোটা একটু ডিফিকাল্ট। এই পর্যন্তই। স্টেপ বাই স্টেপ সলিউশন অফ দ্য সুইং কার্ভ, এটা আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্ল্যানেট স্টেবিলিটি, এটা আছে। সো এইট পর্যন্ত, আর তার সাথে প্রবলেম কিছু আছে। সো এটা হচ্ছে চ্যাপ্টার 16 টেক্সট বুক 1 এর, ঠিক আছে? এরপর আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টেবিলিটি, যেটা বললাম আমি টেক্সট 1 এর চ্যাপ্টার 16 থেকেই এটা। তারপর আছে রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন, টেক্সট 3 এর চ্যাপ্টার 25।
ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম ফ্যাক্টস টেক্সট 3 চ্যাপ্টার 25 টেক্সট 3 মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক সেকেন্ড এডিশন পাওয়ার সিস্টেমস এর গ্রিক্সবির বইটা, ঠিক আছে। এটা রাইট, এই বইটা চ্যাপ্টার 25 ফ্যাক্টস কন্ট্রোলার্স। বেসিক্যালি এখানে ইলেকট্রিক পাওয়ার কম্পেনসেশন, শান্ট কম্পেনসেশন, সিজ কম্পেনসেশন এই জিনিসগুলো আছে। সব জিনিস না অবশ্য, আমরা যেটুকু পড়বো সেটুকুর উপরে থাকবে আর কি মোটামুটি হবে, ঠিক আছে। সো স্ট্যাটকম, self-commutated comparison, series compensation, static synchronous series compensator, SSSC, transistor control series compensation, hybrid compensation, unified power flow controller, UPFC, interline power flow controller, IPFC, personal applications, এটা আর দরকার নেই অত, মোটামুটি হবে এইটুকু, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা যদি দেখি ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক সেকেন্ড এডিশন পাওয়ার সিস্টেমস এর বই, গ্রিক্সবি না, আসলে এটা একটু ভুল আছে নামে দিয়েতে। চ্যাপ্টার 25 এটা, ঠিক আছে। তারপর হচ্ছে হলো হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন সিস্টেম টেক্সট 2 চ্যাপ্টার 6। টেক্সট 2 মানে হলো ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস এন্ড ডিজাইন, টুনান গনেনের বই। টুনান গনেনের বইয়ে চ্যাপ্টার 6। টুনান গনেন মানে হলো বেসিক্যালি এই বইটা, এটা টুনান গনেনের বই চ্যাপ্টার 6 এর ডিসি পাওয়ার ট্রান্সমিশন, ঠিক আছে। এইচভিডিসি এবং এইচডিএসসি এর মধ্যে কম্পারিজন, তারপরে কিভাবে লিঙ্কটা ডিসি লিঙ্কটা ক্রিয়েট করা হয়, যা কনভার্টার রেকটিফায়ার ইনভার্টার দিয়ে জিনিসগুলা কিভাবে করে সেই জিনিসটা, বিভিন্ন টাইপের কনভার্টার সার্কিটের মধ্যে কম্পারিজন, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসি ট্রান্সমিশন ওভার এসি ট্রান্সমিশন, এইচভিডিসি ট্রান্সমিশন লাইন ইনসুলেশনের আছে এখানে, বেসিক্যালি এটু পর্যন্তই এখানে, এগুলা না, এগুলা নাই, টেলিভিশন এগুলা দেখবো না। এগুলা না। সো এই জিনিসগুলো না চ্যাপ্টার 6 এ।
এখানে বোধহয় আর কিছু নাই আসলে। সো এখানে এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন সিস্টেম এইচভিডিসি টেক্সট টু চ্যাপ্টার 6। আর এরপরে আসলে পাওয়ার কোয়ালিটি হারমোনিক স্যাগ এন্ড সুয়েল টেক্সট 4 চ্যাপ্টার 28 থেকে চ্যাপ্টার 33 পর্যন্ত। সবগুলো চ্যাপ্টার যে লাগবে আমার কোনো কথা নেই, কিছু কিছু জিনিস হয়তো লাগতে পারে। পাওয়ার কোয়ালিটি হারমোনিক স্যাগ এন্ড সুয়েল টেক্সট 4। টেক্সট 4 মানে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক, দুইটা বই আছে, সেকেন্ড এডিশন, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, লিওনার্ড এল গ্রিগসবির। এটাও গ্রিগসবি। একটা হচ্ছে পাওয়ার সিস্টেমের উপরে, আর একটা হচ্ছে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের উপরে। ঠিক আছে, সো এটা চ্যাপ্টার টেক্সট 4 এ পাওয়ার কোয়ালিটি হচ্ছে পাওয়ার কোয়ালিটি হারমোনিক স্যাগ এন্ড সুয়েল টেক্সট 4 এর চ্যাপ্টার 28 থেকে চ্যাপ্টার 33 পর্যন্ত। সো এটা হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার 28। যদি দেখি আমরা, আমি এই এগুলা দিয়ে দিচ্ছি সব লিংক সবগুলাই। এটা হচ্ছে পাওয়ার কোয়ালিটি চ্যাপ্টার 28, এইটুকুই চ্যাপ্টার 28। চ্যাপ্টার 29 ওয়্যারিং এন্ড গ্রাউন্ডিং ফর পাওয়ার কোয়ালিটি, এইটা মনে হয় না কভার করা যাবে বলে এই চ্যাপ্টার মনে হয় না। এটা গ্রাউন্ডিং টাউনিং এগুলো পড়াতে গেলে অনেক ইয়ে হয়ে যাবে, এত দূর যাওয়া যাবে না মনে হয়। এনিওয়ে কাজ করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। চ্যাপ্টার 30 তে আছে হারমোনিক্স ইন পাওয়ার সিস্টেম, এটা আছে, এটা লাগতে পারে। এই যে এই টেবিল গুলা একটু লাগতে পারে, হারমোনিক কারেন্ট লিমিটের ব্যাপার স্যাপার গুলা এগুলো লাগতে পারে। ঠিক আছে, 31 এ ভোল্টেজ স্যাগস, এটা একটু লাগবে। স্যাগের ইকুয়েশন দেওয়া আছে কিছু, সেই জিনিসগুলো এখান থেকে দেখতে পারি আমরা। অত ডিটেইল হয়তো আমরা পারবো না পড়তে, যতটুকু সম্ভব হয়। এইটা হলো ভোল্টেজ স্যাগ এরটা গেল, তাহলে ভোল্টেজ স্যাগ আর হারমোনিক্স এই দুইটা দেখবো। আর তারপরে এইটাও দেখবো, ভোল্টেজ ফ্লাকচুয়েশন এন্ড ল্যাম্প ফ্লিকার ইন পাওয়ার সিস্টেমস, ফ্লিকারিং এর কার্ভের দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই কার্ভটা থেকে জিনিসগুলো দেখবো আমরা, এই জিনিসটা, এটা লাস্টে এটা বোধহয় নাই, বোধহয় পাওয়ার কোয়ালিটি মনিটরিং। মনিটর voltage waveform disturbance, time recording, ফ্লিকারটা একটু ইম্পর্টেন্ট। এই মোটামুটি এই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই সবগুলো জিনিসই আমি দিয়ে দিয়েছি। দেখি এখানে টেক্সটের মধ্যে এটা 1 নম্বর বইটা, তারপর 2 নম্বর হচ্ছে এটা, তারপর 3 নম্বরে গ্রিসবি না গ্রিসবি, তারপর 4 নম্বরেও গ্রিসবির কয়েকটা চ্যাপ্টার 28 থেকে 33 পর্যন্ত, তারপর হলো মেহতার বই। এই হচ্ছে দিয়ে দেওয়া আছে। আর আমরা যেটা ইয়ে করবো, ইন কোর্স অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্স, এগুলা
জেনে রাখলাম আমরা যে সেভাবে ইয়ে করা হবে আর কি, ঠিক আছে। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা দেখো কারো। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, মানে আমাদের মানে কোর্সের মানে পড়াটা অ্যাকচুয়ালি কিরকম হবে, মানে পাওয়ার সিস্টেম ওয়ানে হচ্ছে যে আমরা ম্যাথ অনেক বেশি করতাম আর কি, মানে হুম যে হুম। কোনো টপিকই হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আসতো আর কনসেপচুয়াল পড়তাম, মানে ওই রকম মেমোরাইজিং ব্যাপার ছিল না আর কি, মানে এই PS2 টা কিরকম আর কি এটা। হ্যাঁ রাইট, এখানেও তাই হবে, প্রসেসিং টুতেও তাই, ম্যাথ ম্যাথ বেসডই হবে। আচ্ছা আচ্ছা ম্যাথ কিছু হয়তো সাথে থিওরি থাকতে পারে, সেই থিওরিটাও আসলে ম্যাথমেটিক্যাল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো ম্যাথমেটিক্সে যারা ভালো বা যা পারবা, যারা ম্যাথ পারলে ফুল মানে মার্কসটা খুব সুন্দরভাবে উঠে যাবে, ম্যাথ ভুল করলে তখন হয়তো একটু মার্কস কাটা যাবে এরকম আর কি। আর ম্যাথ তো হচ্ছে যে আমরা মানে করেসপন্ডিং টপিকে আপনি যেই বইয়ের যে চ্যাপ্টার সাজেস্ট করছেন ওগুলাই সলভ করবো আর কি। রাইট রাইট, ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের অনেক টপিক তো এটা ইয়ে করা যাবে না আসলে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা। আর কোনো কোশ্চেন আছে কিনা দেখো। কোশ্চেন নাই, তাহলে আমরা কি আজকে শুরু করব একটু। জি স্যার, শুরু করতে পারেন, আমাদের তো এমনিও ক্লাস মিস গেছে, শুরু করতে হ্যাঁ, পারেন। সেটাই। ওকে ফাইন, তাহলে আমরা একটু শুরু করি। আমরা প্রথমত শুরু করবো সহজ জিনিস দিয়ে শুরু করি একটু। আমরা বলেছিলাম যেটা, যে টেক্সট 1 আর টেক্সট 5 এই দুইটা দিয়ে শুরু করবো। টেক্সট 5 এ চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 11 এই দুইটা একটু দেখতে পারি আমরা, ঠিক আছে। টেক্সট 5, স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এবার দাঁড়াও। ঠিক আছে। জি স্যার, স্ক্রিন। এটা আমি ইয়েতে যাবো কিভাবে। অনেকগুলো ইয়ে হয়ে গেছে, স্ক্রিন খোলা হয়ে গেছে। এইটাকে হাইড করা যায় না। স্টপ শেয়ার, আচ্ছা স্টপ শেয়ার দিই আগে, দেখে নিই, দাঁড়াও বের করে নিই। ওকে, আমরা শুরু করি। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 11। আচ্ছা, আমরা চ্যাপ্টার 11 দিয়ে শুরু করি আগে, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড কেবল, ঠিক আছে। আমাদের ট্রান্সমিশন লাইন দুই রকমের হতে পারে, ওভারহেড ট্রান্সমিশন লাইন আর আন্ডারগ্রাউন্ড কেবল হতে পারে।
সো এখানে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে করতেছি, আর আরেকটা টপিক আছে হলো ওভারহেড ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, সো না আগে চ্যাপ্টার 8টাই আগে করি, 11 সেটা মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইনস। ঠিক আছে, চ্যাপ্টার 8-এ এখানে আমরা যেটা ওভারহেড লাইনের মেইন কম্পোনেন্ট কি কি সেটা একটু জানি। প্রথমত কন্ডাক্টর থাকতে হবে, যেটা হলো ইলেকট্রিক পাওয়ার ক্যারি করে সেন্ডিং এন্ড স্টেশন থেকে রিসিভিং এন্ড স্টেশনে। তারপরে থাকে হলো কন্ডাক্টরকে সাপোর্ট করার জন্য পোল অথবা টাওয়ার থাকে, আর এই সাপোর্টটা যেটা করে সেটা হলো কন্ডাক্টর গুলোকে গ্রাউন্ডের থেকে সাফিসিয়েন্ট ক্লিয়ারেন্স রেখে হ্যাং করায় রাখে আর কি। এরপরে ইনসুলেটর থাকে, যেটা হলো অ্যাটাচ করা হয় সাপোর্টের সাথে এবং কন্ডাক্টর গুলাকে ইনসুলেট করা হয় গ্রাউন্ড থেকে। তারপরে ক্রস আর্ম থাকে, যেটা প্রোভাইড করে ইনসুলেটরকে সাপোর্ট প্রোভাইড করে। ঠিক আছে, এছাড়া আরো অনেক মিসলেনিয়াস আইটেমস থাকতে পারে, যেমন ফেস প্লেট, ডেঞ্জার প্লেট, লাইটনিং অ্যারেস্টার, অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যারস এটসেট্রা। সো এখন আমরা এই জিনিসগুলার কম্পোনেন্ট গুলার ইয়েটা দেখবো। আচ্ছা, কন্ডাক্টর ম্যাটেরিয়াল কি কি হতে হবে, কি রকমের হওয়া দরকার? এর হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকা দরকার কন্ডাক্টর ম্যাটেরিয়ালের। এর টেনসাইল স্ট্রেংথ হওয়া দরকার হাই, যাতে মেকানিক্যাল স্ট্রেসটা উইথস্ট্যান্ড করতে পারে। লো কস্ট হলে ভালো, যাতে লং ডিস্টেন্সের জন্য এটাকে ইউজ করা যায়। আর এর লো স্পেসিফিক গ্র্যাভিটি যদি থাকে তাহলে ভালো, কারণ তাহলে লো স্পেসিফিক গ্র্যাভিটি থাকা মানে হচ্ছে যে পার ইউনিট ভলিউমে ওয়েট হবে অনেক কম, যেহেতু সেটা হবে খুব স্মল হবে যেহেতু সেজন্য। ঠিক আছে, সো কমনলি ইউজড কন্ডাক্টর ম্যাটেরিয়াল যেগুলা ইউজ করা হয় সেগুলো হলো কপার ইউজ করা যেতে পারে, অ্যালুমিনিয়াম, স্টিল কোর অ্যালুমিনিয়াম, গ্যালভানাইজ স্টিল, ক্যাডমিয়াম, কপার এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, সো স্টিল কোড অ্যালুমিনিয়ামের এটা যদি একটু দেখো, এর মাঝে একটা স্টিলের কোড থাকে আর চারপাশে অ্যালুমিনিয়ামের কিছু কন্ডাক্টর থাকে। ঠিক আছে, সো মাঝে স্টিল কোডটা দেওয়া হয় হলো টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য। ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর গুলা হলো টেনসাইল স্ট্রেংথ অনেক কম, যার ফলে এগুলা ঝুলে যায় খুব সহজে ঝুলে যায়। সো লম্বা স্প্যানে এগুলা ইউজ করা যায় না, এবং এই কারণে এদের টেনসাইল স্ট্রেংথ যাতে বাড়ানো যায় সেই জন্য সেন্টারে একটা স্টিলের কোর ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সো এই ধরনের কিছু কন্ডাক্টরের ইয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড, ACSR, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড, অথবা কপার কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। AAC হয় অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর হতে পারে, অথবা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড হতে পারে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, লাইন সাপোর্ট, সো টাওয়ার আর পোলের মাঝখানে বিভিন্ন ধরনের লাইন সাপোর্টের স্ট্রাকচার ইউজ করা যেতে পারে। লাইন সাপোর্টের প্রপার্টি যেগুলো হওয়া দরকার সেটা হচ্ছে যে এর হাই মেকানিক্যাল স্ট্রেংথ থাকা দরকার, যাতে সে হাই মেকানিক্যাল স্ট্রেংথ থাকা উচিত, যাতে কন্ডাক্টরের ওয়েট উইথস্ট্যান্ড করতে পারে, উইন্ড লোড উইথস্ট্যান্ড করতে পারে। তারপরে লাইন সাপোর্টের ওয়েটটা হালকা হওয়া দরকার, যাতে মেকানিক্যালি সে লোড না করে যাতে কেবলকে, সেজন্য। এবং মেকানিক্যাল স্ট্রেংথটাও আবার স্ট্রং হওয়া দরকার, চিপ হওয়া দরকার, লঙ্গার লাইফ থাকা দরকার, আর ইজি অ্যাক্সেসিবিলিটি অফ কন্ডাক্টরস ফর মেইনটেনেন্স হওয়া দরকার। সো
লাইন সাপোর্ট গুলো হতে পারে কি কি ধরনের হতে পারে, উডেন পোল হতে পারে, স্টিল পোল হতে পারে, আরসিসি পোল হতে পারে, আর ল্যাটারাইজ স্টিল টাওয়ার হতে পারে। ঠিক আছে, তো এখানে একটা কনস্ট্রাকশন দেখানো হয়েছে পোলের, উডেন পোলের। এগুলা হচ্ছে পোল, এগুলা হলো ইনসুলেটর, এইগুলা হচ্ছে ক্রস আর্ম দিয়ে ইয়ের থেকে দূরে মানে টাওয়ারের পোল থেকে দূরে আমি তারটাকে টেনে নিয়ে যাইতেছি একটু ডিস্টেন্স, সাফিসিয়েন্ট ডিস্টেন্স মেনটেন করে, সেফটি পারপাসে সাফিসিয়েন্ট ডিস্টেন্স মেনটেন করে তারপরে এই ইনসুলেটরের উপর দিয়ে আমি কন্ডাক্টর গুলাকে আমরা নিয়ে যাই আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর হলো ইনসুলেটর। আচ্ছা, ইনসুলেটরদের কিছু প্রপার্টি থাকা দরকার, যেমন এটা হতে হবে মেকানিক্যাল স্ট্রেংথ খুব হাই হওয়া দরকার, যাতে কন্ডাক্টরের লোড, উইন্ড লোড এগুলা যাতে সে উইথস্ট্যান্ড করতে পারে। এর হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থাকা দরকার ইনসুলেটর ম্যাটেরিয়ালে, যাতে লিকেজ কারেন্ট আর্থে ফ্লো না করে। যেমন মনে করো ইনসুলেটরটা আছে কোনখান দিয়ে, এখানে মনে করো ইনসুলেটর আছে, বা আমরা যদি আগের ছবিতে দেখি এখানে ইনসুলেটর আছে। সো এইখান থেকে আর্থের মধ্যে যদি ইনসুলেশন রেজিস্ট্যান্সটা যদি কম হয় তাহলে লিকেজ কারেন্ট ফ্লো করবে এইখান থেকে আর্থের মধ্যে, সেটা যাতে না হয় সেজন্য আমরা লিকেজ কারেন্টটা যাতে কম ফ্লো করে যাতে সেজন্য ইনসুলেশন রেজিস্ট্যান্সটা হাই হওয়া দরকার ইনসুলেটরের, সেজন্য ইনসুলেশন রেজিস্ট্যান্সটা বেশি চাই আমরা। ঠিক আছে, রিলেটিভ পারমিটিভিটি খুব হাই হওয়া দরকার যাতে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা হাই হয়। ঠিক আছে, সেটা আমরা চাই। দ্যাট ইজ রিলেটিভ পারমিটিভিটি মানে হলো এপসিলন আরটা হাই হওয়া দরকার। যদি হয় তাহলে ক্যাপাসিট্যান্সটা বেশি হবে, সি ইজ ইকুয়াল টু এপসিলন এ বাই টি, বা থিকনেস এ হচ্ছে এরিয়া আর এপসিলন হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। সো ক্যাপাসিট্যান্স যত বেশি হবে তত ভালো আর কি আসলে। ঠিক আছে, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ চাই আমরা সে কারণে। আচ্ছা, ইনসুলেটর কি কি ধরনের হতে পারে সেটা একটু দেখি আমরা। ইনসুলেটরের টাইপ হতে পারে হলো, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই। টাইপস অফ ইনসুলেটর কি কি হতে পারে? পিন টাইপ ইনসুলেটর হতে পারে, যেটা এখানে দেখানো হচ্ছে। সো এখানে গ্যালভানাইজড স্টিল পিন থাকে, গ্রুভ থাকে কন্ডাক্টরের জন্য, এখানে খাঁজ কাটা থাকে, উপরে একটা খাঁজ কাটা থাকে, এখানে কন্ডাক্টরটা যায় যে এখানে দেখানো হয়েছে যেটা কন্ডাক্টরের খাঁজ থাকে, সিমেন্টিং থাকে, পেটিকোটস থাকে, শেডস অথবা পেটিকোটস থাকে। সো একটা গ্রুভ থাকে আপার এন্ড অফ দ্য ইনসুলেটরে, যাতে কন্ডাক্টরটাকে ওখানে আটকায় রাখতে পারে। কন্ডাক্টর গুলা এই গ্রুভের মধ্যে দিয়ে পাস করে এবং এটাকে বেঁধে রাখা হয় অ্যানিল্ড ওয়্যারের সাথে, বেঁধে রাখা হয় সেম ম্যাটেরিয়াল যেটা কন্ডাক্টরের সেটা। স্যার গ্রুভটা কি এটা একটু বুঝতেছিলাম না স্যার। গ্রুভ মানে এখানে একটা খাঁজ কাটা থাকে, খাঁজের উপর দিয়ে কন্ডাক্টরটা যায়। যদি একটু স্যার ছবিতে দেখাতেন স্যার, মানে ছবিটা এখানে বোঝা যাচ্ছে নাকি? যে এখানে দেখো একটা খাঁজ কাটা আছে এই জায়গাটায়, আচ্ছা এর উপরে ডান পাশের ছবিটাতে দেখো এর উপর দিয়ে তারটা গেছে, গ্রুভের উপর দিয়ে তারটা গেছে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা হতে পারে, যেমন এখানেও যেমন এটা হলো পিন টাইপ ইনসুলেটর, এই যে এখানে দেখানো হচ্ছে যে গ্রুভটা আছে এখানে, এটা দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে,
আর ডিস্ক আছে এই ক্ষেত্রে 3টা ডিস্ক আছে, আমার 3টা ইনসুলেটর সিরিজে কানেক্টেড আর কি বেসিক্যালি। স্যার ডিস্কটা কয়টা থাকবে এটা কি স্যার কিছুর উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এটা ভোল্টেজ লেভেল কতটুকু উইথস্ট্যান্ড করতে হচ্ছে তার উপরে। কি ভোল্টেজ লেভেল, যত বেশি ভোল্টেজ লেভেল হবে তত ডিস্ক তত বেশি হতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখানো হচ্ছে সাসপেনশন ইনসুলেটর দেখানো হচ্ছে, এটা হলো সাসপেন্ডেড থাকে। সো এখানে পিন টাইপ ইনসুলেটরের কস্ট হলো যত ভোল্টেজ বাড়তে থাকে তত দ্রুত বাড়তে থাকে, কস্ট বাড়তে থাকে পিন টাইপ ইনসুলেটরের। সেই জন্য 33 কেভির উপরে পিন টাইপ ইনসুলেটর খুব বেশি ইউজ হয় না। 33 কেভির উপরে ইউজুয়ালি সাসপেনশন টাইপ ইনসুলেটর ইউজ করা হয়, যেটা দেখানো হচ্ছে ফিগার 8.7 এ। এখানে সাসপেনশন ইনসুলেটর খেয়াল করে দেখো, ইনসুলেটরটাকে এখানে সাসপেন্ড করে রাখা হয়েছে, ঝুলায় রাখা হয়েছে এখানে, ঠিক আছে। আর লাইন কন্ডাক্টরটা নিচ দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখানে কয়েকটা পোর্সেলিন ডিস্ক থাকে যেগুলো সিরিজে কানেক্টেড থাকে মেটাল লিংক দিয়ে, এবং এটা একটা স্ট্রিং ফর্ম করে। স্ট্রিং মানে একটার সাথে একটা, একটার পরে একটা ঝুলে ঝুলে থাকে এরকম। কন্ডাক্টরটা হলো স্ট্রিং এর বটম এন্ড থেকে সাসপেন্ডেড থাকে, আর অন্য এন্ড, স্ট্রিং এর অন্য এন্ডটা টাওয়ারের ক্রস আর্মে কানেক্টেড থাকে, ঠিক আছে। মানে টাওয়ারের ক্রস আর্ম থেকে ঝুলে থাকে একদম উপরের এন্ডটা, আর বটম এন্ডটা দিয়ে স্ট্রিং, বটম এন্ড, স্ট্রিং এর বটম এন্ড দিয়ে কন্ডাক্টরটা পাস করে বা সাসপেন্ডেড থাকে। সো প্রত্যেকটা ইউনিট অফ ডিস্ক, যে এই ডিস্ক গুলা যেমন, বা এখানে যদি আমরা দেখি এই ডিস্ক গুলা প্রত্যেকটা হলো একটা সার্টেন ভোল্টেজে জন্য ডিজাইন করা থাকে, সে ফর এক্সাম্পল 11 কেভি বা এরকম কিছু। সো যেহেতু সিরিজে কানেক্টেড থাকে ডিস্ক গুলা, সেহেতু কয়টা ডিস্ক হবে সেটা ডিপেন্ড করতেছে যে ওয়ার্কিং ভোল্টেজটা কত তার উপরে। যদি ওয়ার্কিং ভোল্টেজটা 66 কেভি হয় তাহলে সাধারণত 6টা ডিস্ক সিরিজ ইউজ করা হয়, যাতে স্ট্রিং এর পারফরম্যান্সটা ইমপ্রুভ করে, ঠিক আছে, বা সে যাতে 66 কেভি যাতে উইথস্ট্যান্ড করতে পারে। এক একটা স্ট্রিং ইউজুয়ালি মানে ধরে নিতে পারো যে 11 কেভির মতন করে এক একটা ডিস্ক উইথস্ট্যান্ড করতে পারে। তাহলে 11 কেভি করে যদি এক একটা হয় তাহলে 66 কেভি উইথস্ট্যান্ড করার জন্য 6টা ডিস্ক লাগে রাফলি। এক্স্যাক্টলি সবগুলা যে ইকুয়াল দিয়ে হবে তা না, ঠিক আছে। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে যেটা, যে পিন টাইপ ইনসুলেটর থেকে এটা চিপার 33 কেভির উপরে গেলে। সো প্রত্যেকটা ডিস্ক সাসপেনশন টাইপ ইনসুলেটর ডিজাইন করা হলো লো ভোল্টেজের জন্য, ইউজুয়ালি 11 কেভির জন্য। ওয়ার্কিং ভোল্টেজের উপর ডিপেন্ড করে। যদি কোনো একটা ডিস্ক ড্যামেজ হয়ে যায় তাহলে হোল স্ট্রিংটা ইউজলেস হয়ে যায় না, ঠিক আছে। এটা হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ, কারণ ড্যামেজ ডিস্কটাকে রিপ্লেস করা যায় আরেকটা ভালো ডিস্ক দিয়ে। আচ্ছা, সাসপেনশনটা অ্যারেঞ্জমেন্টটা হলো ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে লাইনের জন্য। সো ক্রস আর্মের সাথে যে কানেকশন থাকে ইনসুলেটরের স্ট্রিং এ, সেটা হচ্ছে ফ্রিলি সুইং করতে পারে যে কোনো ডিরেকশনে, এবং যেই ওরিয়েন্টেশনে মেকানিক্যাল ডিসটেন্সটা মিনিমাম সেই ওরিয়েন্টেশনে সে নিজেকে অ্যালাইন করতে পারে। এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, আরেকটা সুবিধা হইতেছে যেটা, যে ট্রান্সমিশন লাইনে যদি আমরা ট্রান্সমিশন লাইনের ডিমান্ড যদি ইনক্রিজ করে, তাহলে ডিমান্ড ইনক্রিজ করলে সেই ডিমান্ডটাকে সাধারণত মিট করা হয় হলো লাইন ভোল্টেজটাকে বাড়ায়া, অনেক সময় ডিমান্ডটাকে মিট করা হয়। অথবা আরেকটা টেকনিক হচ্ছে যদি আমরা কন্ডাক্টর বাড়ায় ডিমান্ড, ইনক্রিজ ডিমান্ড মিট করা যেতে পারে। কন্ডাক্টর বাড়ানোটা তো হচ্ছে যে একদম, কন্ডাক্টর বাড়াইতে গেলে যেটা করতে হবে, তার মানে আমাকে নতুন করে
সার্কিট ডিজাইন করতে হবে বা সার্কিট ইমপ্লিমেন্টেশন করতে হবে, সেটা সবসময় পসিবল না বা ফিজিবল না। সেই ধরনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটাকে বাড়ায় ডিমান্ডটাকে মিট করার চেষ্টা করি। সো ভোল্টেজ যখন বাড়ানো হয় তখন অ্যাডিশনাল ইনসুলেশন দরকার হয় রেঞ্জ ভোল্টেজের জন্য। সো সাসপেনশন টাইপের এতে আমরা তাহলে যেটা করতে পারি, ভোল্টেজ যখন বাড়াবো তখন একটা অ্যাডিশনাল ডিস্ক অ্যাড করে দিলে আমাদের কাজ করার মতন আমরা পারফরমেন্স পেতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা। সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলা সাধারণত স্টিল টাওয়ারে প্রোভাইড করা হয়, যেহেতু কন্ডাক্টর গুলা আর্থ ক্রস আর্মের টাওয়ারের নিচ দিয়ে যায়, সেজন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা হলো লাইটনিং থেকে পার্শিয়ালি প্রোটেক্ট করে। ঠিক আছে, আচ্ছা। সো এইটা গেল হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর। এরপরে আরেকটা যেটা আছে সেটা হলো স্ট্রেইন ইনসুলেটর। স্ট্রেইন ইনসুলেটরটা কি? যখন কোন একটা লাইনের ডেড এন্ডে রিচ করে যাই আমরা, অথবা যখন একটা কোনো কর্নার বা শার্প কার্ভের কাছে যখন পৌঁছে যাই, তখন লাইনটাকে গ্রেটার টেনশন উইথস্ট্যান্ড করতে হয়। সো লাইনটাকে এক্সেসিভ টেনশন থেকে রিলিভ করার জন্য স্ট্রেইন ইনসুলেটর ইউজ করা হয়। লো ভোল্টেজ লাইনের জন্য লেস দেন 11 কেভি শ্যাকল ইনসুলেটর ইউজ করা হয় স্ট্রেইন ইনসুলেটর হিসাবে। ঠিক আছে, যেটা আমরা শ্যাকল ইনসুলেটরটা পরে দেখবো। আর হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের জন্য স্ট্রেইন ইনসুলেটর ইউজ করা হয়, যেটা হচ্ছে সাসপেনশন ইনসুলেটর দিয়ে কনস্ট্রাক্টেড হয়। স্ট্রেইন ইনসুলেটরের ডিস্ক গুলা ভার্টিক্যাল প্লেনে ইউজ করা হয়। যখন টেনশন খুব বেশি হয়ে যায়, যেমন মনে করো নদীর ক্রস করতেছে অথবা এরকম কিছু নদীর উপর দিয়ে চলে যাচ্ছে, তখন ওখানে যেন টেনশনটা বেশি হতে পারে, লম্বা অনেকখানি লেন্থ কভার করতে হতে পারে নদীর ডিস্টেন্সটা, তখন দুইটা অথবা তার থেকে বেশি স্প্রিং প্যারালাল ইউজ করা যেতে পারে। স্ট্রেইন ইনসুলেটরে স্প্রিং ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সো এটা এখানে স্ট্রেইন ইনসুলেটরটা দেখানো হয়েছে এখানে, যে পোলের সাথে এইভাবে ভার্টিক্যাল প্লেনে ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো এটা হলো স্ট্রেইন ইনসুলেটর। ঠিক আছে, লাস্ট যেটা সেটা হলো শ্যাকল ইনসুলেটর। এটা আগের দিন ইউজ করা হতো খুব বেশি, স্ট্রেইন ইনসুলেটর হিসেবে ইউজ করা হতো, কিন্তু এখন হলো এরা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইনে ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। সো এই ধরনের ইনসুলেটর গুলাকে হরিজন্টাল পজিশন অথবা ভার্টিক্যাল পজিশন দুইভাবে ইউজ করা যেতে পারে। যেমন এই ক্ষেত্রে এটাকে হরিজন্টাল পজিশন ইউজ করা হয়েছে। এদেরকে ডাইরেক্টলি ফিক্স করা যেতে পারে পোলের উপরে ফিক্স করা যেতে পারে বোল্ট অথবা ক্রস আর্মে দিয়ে, ক্রস আর্মের সাথে। সো পোলের সাথে ইউজ করা যেতে পারে অথবা ক্রস আর্মের সাথে ইউজ করা। এই ক্ষেত্রে দেখানো হয়েছে বোল্টটাকে পোলের সাথে ইউজ করা হয়েছে। ঠিক আছে, বোল্ট, এখানে বোল্ট আর্মের সাথে, এটা হচ্ছে একটা আর্ম, তার সাথে হলো ডি স্ট্র্যাপ বলতেছে এটাকে, ডি স্ট্র্যাপের সাথে বোল্টটাকে কানেক্ট করা হয়েছে, আবার ডি স্ট্র্যাপটাকে আবার সরাসরি পোলের সাথে বোল্ট দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কন্ডাক্টর হচ্ছে গ্রুভের মধ্যে দিয়ে যায় ওয়্যার দিয়ে। ঠিক আছে, তো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত আমরা যেটা দেখলাম যে মেকানিক্যাল কিছু ইয়ে দেখলাম, পোল এবং ক্রস আর্ম, তারপরে ইনসুলেটর, এগুলা কিরকম কিরকম হতে পারে, কি ধরনের হতে পারে সেই জিনিসগুলা দেখলাম, এবং এইগুলার কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন বা কিছু আমরা দেখি নাই। এরপরে যেটা
নেক্সট ক্লাসে আগামীকালকে আমি ইনশাল্লাহ বুয়েটে যাবো, বুয়েট থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কালকে আমরা এখান থেকে শুরু করব, পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং, এটার কিছু ইকুয়েশন, স্ট্রিং এফিসিয়েন্সি, এই জিনিসগুলো আমরা একটু দেখবো আর কি, ঠিক আছে? সো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? না স্যার। তাহলে আমরা কি আজকে এখানে থামবো? জি স্যার। আচ্ছা। আর অ্যাটেন্ডেন্স কি আর কেউ বাকি আছে? স্যার আমি একটু পরে জয়েন্ট করেছিলাম। কি নাম বলো? 702 মোহাম্মদ সিদ্দিক জামান। সিদ্দিক জামান 702। জি স্যার। 702 টা কিভাবে বুঝবো? স্যার এইখানে পাবেন না স্যার, সিদ্দিক জামান আর কি স্যার, এস পাবেন। Okay. মোহাম্মদ এমডি সিদ্দিক জামান তো। এমডি সিদ্দিক জামান, আচ্ছা দেখতেছি। মোহাম্মদ সিদ্দিক জামান, হ্যাঁ পেয়েছি। জি স্যার। আর কেউ আছো এছাড়া? নাই, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে এখানেই থামতেছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।